আসসালামু আলাইকুম। আমি বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীবৃন্দকে আমার অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটির দি কর্পোরেট ক্যাপিটাল আলোচনা করব। আমি তোমাদের সাথে আসছি শামীম আরা জেসমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির দি কর্পোরেট ফর্ম অফ অর্গানাইজেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেখানে কর্পোরেট ব্যবসায় সংগঠন কি, কোম্পানির বৈশিষ্ট্য কি, গঠন কি, শেয়ার হোল্ডারদের অধিকার এবং রাষ্ট্রীয় আইন সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। এছাড়াও মালিকানা স্বার্থের ভিন্নতা নিয়েও আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব দি কর্পোরেট ক্যাপিটাল। এই গ্রুপে যে সমস্ত জিনিস আলোচনা হবে সেগুলো দেখানো হচ্ছে। ইস্যুইং পার ভ্যালু স্টক, ইস্যুইং নো পার ভ্যালু স্টক, ইস্যুইং stock for service, issuing stock for non-cash asset, cost of issuing stock, purchase of treasury stock, disposal of treasury stock. আজকের ক্লাসের শিখনফল। তোমরা আজকের ক্লাস থেকে জানতে পারবে কর্পোরেট ক্যাপিটাল কি, পার ভ্যালু স্টক কি এবং এর হিসাব রক্ষণ, নো পার ভ্যালু স্টক কি এবং এর হিসাব রক্ষণ, ইস্যুইং স্টক ফর সার্ভিস বলতে কি বোঝায় এবং হিসাব রক্ষণ, তার হিসাব রক্ষণ, ইস্যুইং স্টক ফর নন ক্যাশ অ্যাসেট এর হিসাব রক্ষণ, কস্ট অফ ইস্যুইং স্টক কি এবং এর হিসাব রক্ষণ, পারচেজ অফ ট্রেজারি স্টক কি, এর হিসাব রক্ষণ, ডিসপোজাল অফ ট্রেজারি স্টক কি এবং এর হিসাব রক্ষণ। দি কর্পোরেট ক্যাপিটাল। আজকে আমরা কর্পোরেট ক্যাপিটাল বলতে কি বোঝায় সেটা জানব। কর্পোরেশনের মালিকানা সত্ত্বকে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বলা হয়, স্টক হোল্ডার্স ইকুইটি বলা হয় বা কর্পোরেট মূলধন বলা হয়, কর্পোরেট ক্যাপিটাল বলা হয়। অর্থাৎ কর্পোরেট মূলধন বলতে শেয়ার মালিকের সত্ত্বকে বোঝায়। শেয়ার হোল্ডারদের মালিকানা বা ইকুইটি সাধারণত তিনটি শ্রেণীর দেখা যায়। 1 নম্বর ক্যাপিটাল স্টক অর্থাৎ সাধারণ শেয়ার, 2 নম্বর অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল অর্থাৎ অতিরিক্ত পরিশোধিত মূলধন ও রিটেন আর্নিংস সংরক্ষিত আয়। এর প্রথম দুইটি পরিশোধিত মূলধন বা মালিক প্রদত্ত মূলধন অর্থাৎ কন্ট্রিবিউশন ক্যাপিটাল বা পেড ইন ক্যাপিটাল গঠন করে, আর শেষটি সংরক্ষিত আয় প্রতিষ্ঠানের অর্জিত মূলধনের প্রতিনিধিত্ব করে। কন্ট্রিবিউটেড ক্যাপিটাল অর পেড ইন ক্যাপিটাল গঠিত হয় শেয়ার পার ভ্যালুর মূল্য দ্বারা, ইস্যু শেয়ার অ্যাট পার, আর প্লাস মাইনাস হবে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল। অর্থাৎ প্রিমিয়াম যদি হয় তাহলে পার ভ্যালুর সাথে প্রিমিয়াম যোগ হবে, আর যদি ডিসকাউন্ট হয় তাহলে পার ভ্যালুর থেকে বাদ যাবে, তাহলে মালিকদের পরিশোধিত মূলধন পাওয়া যাবে অর্থাৎ কন্ট্রিবিউটেড ক্যাপিটাল পাওয়া যাবে বা পেড ইন ক্যাপিটাল পাওয়া যাবে। আর্ন ক্যাপিটাল অর্থাৎ অর্জিত মূলধন। অর্জিত মূলধন বলতে প্রতিষ্ঠান যদি লাভ অর্জন করে সে লাভের যে অংশটা বন্টন না করে রেখে দেওয়া হয়, অবন্টিত থাকে, সেটাকে বলা হয় আনডিস্ট্রিবিউটেড প্রফিট। এই আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা বিনিয়োগের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়। এই আনডিস্ট্রিবিউটেড প্রফিটকে বলা হচ্ছে
অর্জিত মূলধন বা আর্ন ক্যাপিটাল। স্টক হোল্ডার্স ইকুইটি, আমরা কর্পোরেট ক্যাপিটাল বলতে স্টক হোল্ডার ইকুইটিকেই বুঝছি। আর এই স্টক হোল্ডার ইকুইটি আমরা অ্যাকাউন্টিং এর ইকুয়েশন অনুযায়ী পাই অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, অর্থাৎ এটাকে আমরা নেট অ্যাসেটও বলতে পারি। এই নেট অ্যাসেটটা অধিকার হচ্ছে ওনার্স বা স্টক হোল্ডার্স ইন্টারেস্ট, অর্থাৎ এগুলো মালিকের বা শেয়ার হোল্ডারদের স্বার্থ। এই স্বার্থটাকে আবার রেসিডুয়াল ইন্টারেস্ট বলা হচ্ছে, কারণ অ্যাসেট থেকে সমস্ত প্রকার দায় মিটিয়ে যেটুকু থাকছে সেটাই মালিকদের পাওনা হচ্ছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের পাওনা হচ্ছে। এটা অবশিষ্ট থাকছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ইন্টারেস্ট। ইস্যুয়েন্স অফ স্টক, ইস্যুয়েন্স অফ স্টক, শেয়ার ইস্যু বা বিক্রয় করে কোম্পানি মূলধন সংগ্রহ করে। নিম্নের টপিকসে ভাগ করে শেয়ার ইস্যু সংক্রান্ত হিসাব রক্ষণ প্রক্রিয়া আলোচনা করা হলো। 1 নম্বর, অ্যাকাউন্টিং ফর পার ভ্যালু স্টক, অর্থাৎ সমমূল্যে শেয়ার ইস্যু সংক্রান্ত হিসাব। 2 নম্বর, অ্যাকাউন্টিং ফর নো পার ভ্যালু স্টক, নো পার ভ্যালু শেয়ার ইস্যু সংক্রান্ত হিসাব। অ্যাকাউন্টিং ফর স্টক ইস্যুড ইন কম্বিনেশন উইথ আদার সিকিউরিটি, স্টক ইস্যু করা হবে অন্যান্য সিকিউরিটির সাথে, তার হিসাব রক্ষণ। অ্যাকাউন্টিং ফর স্টক ইস্যুড ইন নন ক্যাশ ট্রানজেকশন, ক্যাশবিহীন লেনদেনের ক্ষেত্রে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন দেখানো হবে। অ্যাকাউন্টিং ফর কস্ট অফ ইস্যু স্টক, শেয়ার ইস্যু করতে যে কস্ট হয় তার হিসাব। এছাড়াও ট্রেজারি স্টকের পারচেজ, সেলস এবং রিটার্নিং হিসাবভুক্ত করা হয়। কোম্পানি যখন নিজের ইস্যুকৃত শেয়ার নিজেই ক্রয় করে তখন তাকে ট্রেজারি স্টক বা রিকুইজিশন অফ শেয়ার বলে। শেয়ার ইস্যুর ক্ষেত্রে দুটি হিসাব জড়িত। আমরা যখন শেয়ারের ইস্যু সংক্রান্ত হিসাব করব তখন দুটো হিসাব আমাদের এর সাথে জড়িত থাকবে। সেটা হচ্ছে 1 নম্বর, কমন স্টক হলে কমন স্টক, পেপার স্টক হলে পেপার স্টক ড্যাশ পার ভ্যালু বা স্টেট ভ্যালু নামে একটি হিসাব হবে। আর একটা হিসাব হবে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার অর স্টেট ভ্যালু। পার ভ্যালু বা স্টেট ভ্যালুর যে মূল্যেই হোক সেটার হলো অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল নামে একটা হিসাব হবে। যদি কমন স্টক হয় কমন স্টক হবে, পেপার স্টক হয় তাহলে পেপার স্টক দেখাতে হবে। অথবা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার অর স্টেট ভ্যালু, কমন স্টক অর পেপার স্টক, এই দুটো হিসাব আমাদের শেয়ার ইস্যুর ক্ষেত্রে জড়িত হবে। শেয়ার আমাদের প্রিমিয়ামেই বিক্রি হোক বা ডিসকাউন্টেই বিক্রি হোক, একটাই হিসাবের নাম হবে, সেটা হবে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। তেমনি বিকল্প নামও হতে পারে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার অর স্টেট ভ্যালু। অ্যাকাউন্টিং ফর পার ভ্যালু স্টক, যে শেয়ারের অভিহিত বা সমমূল্য থাকে অর্থাৎ পার ভ্যালু থাকে তাকে বলা হয় সমমূল্য শেয়ার বা পার ভ্যালু শেয়ার। এক্ষেত্রে বিক্রয়ের উপর নির্ভর করে সমমূল্য শেয়ার বা পার ভ্যালু শেয়ার হিসাবভুক্ত করা হয় 3 ভাবে। 1 নম্বর, শেয়ার ইস্যু অ্যাট পার, যদি শেয়ার পার মূল্যে ইস্যু করা হয়। 2, শেয়ার ইস্যু অ্যাট এক্সেস ভ্যালু অফ পার, পার ভ্যালুর থেকে যদি অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি করা হয়। শেয়ার ইস্যু অ্যাট রিডিউস অর আন্ডার ভ্যালু অফ পার, অর্থাৎ সমমূল্য থেকে বা পার ভ্যালু থেকে যদি শেয়ার কম মূল্যে বা তার নিচে বিক্রি করে তবে তাকে বলা হচ্ছে পার ভ্যালু আন্ডার পার ভ্যালু ইস্যু।
শেয়ার ইস্যু অ্যাট পার ভ্যালু যদি ইস্যু করা হয় তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, নগদ অর্থ আসবে তাই, আর দায় বৃদ্ধির জন্য কমন স্টক হলে কমন স্টক, আর যদি না হয় প্রেফার্ড স্টক তাহলে প্রেফার্ড স্টক হবে। যেহেতু এটা পার ভ্যালু এই জন্য ড্যাশ দিয়ে পার ভ্যালু লেখা হয় সাধারণত। শেয়ার ইস্যু অ্যাট এক্সেস ভ্যালু অফ পার, যদি অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি হয় নগদ অর্থ আসার জন্য হবে ক্যাশ ডেবিট, ক্যাশ বৃদ্ধি পাওয়ার জন্য, কমন স্টক দায় বৃদ্ধি পাওয়ার জন্য বা প্রেফার স্টক দায় বৃদ্ধি পাওয়ার জন্য হবে ক্রেডিট, আর অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার কমন স্টক বা প্রেফার্ড স্টক এটা হবে ক্রেডিট, এটা হলো মূলধন জাতীয় লাভ। শেয়ার ইস্যু অ্যাট রিডিউস অর আন্ডার ভ্যালু অফ পার, যদি কম মূল্যে শেয়ার ইস্যু করা হয় পার ভ্যালু থেকে তাহলে ক্যাশ আসবে, সেল ভ্যালু যেটা সেটাই লেখা হবে, আর যেহেতু স্টক আর দায় হবে পেপার কমন স্টক বা পেপার স্টক দায় হবে সেজন্য এটা হবে ক্রেডিট, ক্রেডিটের মূল্য অবশ্যই পার ভ্যালুতে হবে, যেহেতু সেলস ভ্যালু আমার কম এই জন্য এটা ডেবিট হবে, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার। যদি পূর্ব থেকেই অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ড্যাশ কমন স্টক হিসাবে যথেষ্ট ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে উক্ত জাবেদা করা উচিত, আর না থাকলে রিটেন আর্নিংসকে ডেবিট করা হয়। এরূপ ক্ষেত্রে নোট দেওয়া উচিত। ধরে নেওয়া হলো ক্রেডিট ব্যালেন্স আছে অথবা ধরে নেওয়া হলো ক্রেডিট ব্যালেন্স নেই। টাকার পরিমাণ হবে ক্যাশ সবসময় হবে, সেল যে টাকা দিয়ে করা হবে সেই টাকা, কমন স্টক সবসময় পার ভ্যালু হবে, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, যদি এক্সেস ভ্যালু হয় অতিরিক্ত মূল্যে বিক্রি করে তাহলে সেলস ভ্যালু আর পার ভ্যালুর পার্থক্য হবে, আর যদি রিডিউস বা আন্ডার ভ্যালুতে হয় তাহলে পার ভ্যালু থেকে সেলস ভ্যালু বাদ যাবে। প্রবলেম 1, এ কোম্পানি ইস্যুড 10,000 শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। এ কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করবে 5 টাকা পার ভ্যালু মূল্যে। 3 ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশন, তিনটি স্বাধীন অবস্থায় শেয়ার বিক্রয় দেখানো হচ্ছে। এ অ্যাট পার ফর ক্যাশ অফ টাকা 50,000, পার মূল্যে শেয়ার বিক্রি করা হচ্ছে 50,000 টাকায়। অ্যাট প্রিমিয়াম ফর ক্যাশ অফ টাকা 70,000, প্রিমিয়ামে শেয়ার ইস্যু করা হচ্ছে 70,000 টাকায়। অ্যাট ডিসকাউন্ট ফর ক্যাশ অফ টাকা 40,000, 40,000, 40,000 টাকায় ডিসকাউন্টে শেয়ার ইস্যু করা হচ্ছে। রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে হবে টু রেকর্ড দ্য অ্যাবভ ইস্যুয়েন্স অফ কমন স্টক, উপরে যেভাবে কমন স্টক ইস্যু করা হচ্ছে। সলিউশন, রিকোয়ার এ জার্নাল এন্ট্রিজ অ্যাট পার, অ্যাট পারে এখানে শেয়ার ইস্যু করা হয়েছে, ডেট নেই তাই এখানে ডেট লেখা হলো না, যেহেতু ক্যাশ বৃদ্ধি পাচ্ছে সেজন্য এখানে ক্যাশ ডেবিট হয়েছে, আর দায় বৃদ্ধি পাচ্ছে কমন স্টক শেয়ারের জন্য এজন্য কমন স্টক ক্রেডিট হয়েছে। টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 শেয়ার অফ টাকা 5 কমন স্টক অ্যাট পার, অ্যাট পারে 10,000 শেয়ার বিক্রি করা হলো। বি জার্নাল এন্ট্রি অ্যাট প্রিমিয়াম, শেয়ার যদি প্রিমিয়ামে বিক্রি করা হয়েছে 2 নম্বর সিচুয়েশনে। নগদ অর্থ আসছে এজন্য ক্যাশ ডেবিট হলো 70,000 টাকা, কমন স্টক অর্থাৎ সবসময় পার ভ্যালুতে হবে সেটা ক্রেডিট হয়েছে 50,000 টাকা, 70,000 টাকা থেকে
50,000 টাকা বাদ দিলে 20,000 টাকা আসে। এই 20,000 টাকা আসলে প্রিমিয়াম। এই প্রিমিয়াম নামে এখন আর হিসাবভুক্ত হয় না, এটা হিসাবভুক্ত হবে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার এই নামে। কমন স্টক এই নামে হিসাবভুক্ত হবে। টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক অ্যাট প্রিমিয়াম। প্রিমিয়ামে 10,000 শেয়ার বিক্রি করা হলো। জার্নাল এন্ট্রিসটা দেওয়া হবে অ্যাট ডিসকাউন্টের শেয়ারে ইস্যু করার জন্য। নগদ অর্থ আসছে 40,000 টাকা, ক্যাশ ডেবিট হলো 40,000 টাকা। কমন স্টক পার ভ্যালুতে হবে 50,000 টাকা। 40 আর 50-এর পার্থক্য হচ্ছে 10,000 টাকা। এটা মূলধন জাতীয় ক্ষতি হলো। এই ক্ষতিটা আসলে ডিসকাউন্টকে আমরা আগে হিসাব দিতাম, এখন এই নিয়ম নেই। ডিসকাউন্ট হোক আর প্রিমিয়াম হোক সবসময় একটাই হিসাব হবে, সেটা অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। ডিসকাউন্ট হলে ডেবিট হবে আর প্রিমিয়ামে বিক্রি হলে ওটা তখন ক্রেডিট হবে। যা আমরা উপরে রেকর্ড বিতে দেখলাম, এখন আমরা রেকর্ড সিতে দেখলাম যে একই হিসাব। ডিসকাউন্টে হলে ডেবিট হবে আর প্রিমিয়ামে হলে ক্রেডিট হবে। টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক অ্যাট ডিসকাউন্ট। ধরে নেওয়া হলো অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক হিসাবে যথেষ্ট ক্রেডিট ব্যালেন্স আছে, সেজন্য আমরা এই হিসাব লিখলাম। ধরে নেওয়া হলো অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার এর ক্রেডিট ব্যালেন্স নেই যথেষ্ট পরিমাণে, সেই জন্য আমরা এখানে রিটেন আর্নিংসকে ডেবিট করেছি। ক্যাশ আসছে 40,000 টাকা, শেয়ারের পার ভ্যালু অনুযায়ী কমন স্টক ক্রেডিট হবে 50,000 টাকা। এই 10,000 পার্থক্য, যেহেতু অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল নেয় এই জন্য এটা রিটেন আর্নিংস দিয়ে দেখানো হবে। অ্যাকাউন্টিং ফর নো পার ভ্যালু স্টক। নো পার ভ্যালু শেয়ারের হিসাব রক্ষণ। যে শেয়ারের অভিহিত মূল্য বা সমমূল্য অর্থাৎ পার ভ্যালু থাকে না তাকে সমমূল্যবিহীন শেয়ার বা নো পার ভ্যালু শেয়ার বলে। সাধারণত বাজার মূল্যে নো পার ভ্যালু শেয়ার বিক্রয় করা হয়, তবে ঘোষিত মূল্যে উল্লেখ থাকলে ঘোষিত মূল্যের নিচে নো পার ভ্যালু শেয়ার বিক্রয় করা যাবে না। এক্ষেত্রে বিক্রয়ের উপর নির্ভর করে সমমূল্যবিহীন শেয়ার হিসাবভুক্ত করা হয় দুভাবে। 1 নম্বর, নো পার ভ্যালু শেয়ার ইস্যু when no স্টেট ভ্যালু এক্সিস্ট। যখন কোনো স্টেট ভ্যালু থাকে না তখন নো পার ভ্যালু শেয়ার বিক্রি হবে অ্যাট সেলস ভ্যালু, সে বিক্রয় যে মূল্যে হবে সেই মূল্যেই হবে। 2 নম্বর, নো পার ভ্যালু শেয়ার ইস্যু when স্টেট ভ্যালু এক্সিস্ট। যখন স্টেট ভ্যালু থাকবে তখন শেয়ার দুইভাবে ইস্যু করা যাবে। এক হচ্ছে ইস্যু অ্যাট স্টেট ভ্যালু, স্টেট ভ্যালুতেই ইস্যু করা যাবে। 2, ইস্যুড অ্যাট এক্সেস ভ্যালু অফ স্টেট ভ্যালু, ইস্যু করা যাবে স্টেট ভ্যালুর অতিরিক্ত ভ্যালুতেও মূল্যতেও বিক্রি করা যাবে, কিন্তু স্টেট ভ্যালুর নিচে কোনোভাবে বিক্রি করা যাবে না। যখন নো পার ভ্যালু শেয়ার এর কোনো স্টেট ভ্যালু থাকে না তখন হিসাবভুক্ত করা হবে নগদ আসার জন্য ক্যাশ ডেবিট, কমন স্টক আর প্রেফারেন্স স্টক ক্রেডিট হবে। যে মূল্যে বিক্রয় হবে সেই মূল্যে হিসাবভুক্ত করা হবে। যখন স্টেট ভ্যালু থাকে তখন যদি স্টেট ভ্যালুতে শেয়ার ইস্যু করা হয় তবে ক্যাশ হবে ডেবিট, কমন স্টক আর প্রেফারেন্স স্টক হবে ক্রেডিট। এটা স্টেট ভ্যালু মূল্যে যেহেতু বিক্রি হবে স্টেট ভ্যালুতে হিসাব রক্ষণ হবে। এরপর যদি অতিরিক্ত মূল্যে স্টেট ভ্যালু অতিরিক্ত মূল্যে বিক্রি করে তবে ক্যাশ হবে ডেবিট, কমন স্টক আর প্রেফারেন্স স্টক হবে ক্রেডিট। এটা স্টেট ভ্যালুতে হবে
আর অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেট ভ্যালু কমন স্টক বা প্রেফার্ড স্টক, এটা হবে সেলস ভ্যালু আর স্টেট ভ্যালুর পার্থক্যের দ্বারা ক্রেডিট হবে। এটা একটা মূলধনী লাভ হবে। টাকার পরিমাণ হবে ক্যাশে ক্ষেত্রে সেলস ভ্যালু, কমন স্টক বা প্রেফার্ড স্টকের ক্ষেত্রে হবে ঘোষিত মূল্য না থাকলে সেলস ভ্যালু, আর ঘোষিত মূল্য থাকলে ঘোষিত মূল্য হবে। আর অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেট ভ্যালু, এটা হবে যদি অতিরিক্ত মূল্যে স্টেট ভ্যালুর অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয় তাহলে সেলস ভ্যালু মাইনাস স্টেট ভ্যালু। প্রবলেম 2, a company is formed with 1 lakh taka share of common stock without par value. A company 1 লাখ শেয়ার নিয়ে গঠিত হয় যার পার ভ্যালু নেই। প্রপারলি বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, এটা যথাযথ ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। আউট অফ দিস অথরাইজ কমন স্টক, অনুমোদিত মূলধনের ভিতর থেকে নো পার ভ্যালু দি কোম্পানি ইস্যুড 10,000 শেয়ার অ্যাট দি রেট অফ টাকা 50 পার শেয়ার। 10,000 শেয়ার ইস্যু করে 50 টাকা মূল্যে। রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন, উপরোক্ত হিসাবটির জাবেদা দাখিলা দাও। ইট ইজ অ্যাসিউম দ্যাট দি ডিপার্টমেন্ট কোটস দ্য স্টেট ভ্যালু অফ নো পার কমন স্টক অ্যাট দি রেট অফ টাকা 50 পার শেয়ার। It is assumed that the department quotes the state value of no par common stock at the rate of টাকা 20 per share. যদি 20 টাকা স্টেট ভ্যালু ঘোষণা করে তাহলে কি অবস্থা হবে? Prepare necessary journal entries. Solution: require a journal entries no par value আর নো স্টেট ভ্যালু, অর্থাৎ নো পার ভ্যালু শেয়ারের কোনো স্টেট ভ্যালু নেই। যেহেতু নগদ টাকা বিক্রি করেছে 50 টাকা করে, শেয়ার 10,000 শেয়ার 5 লাখ টাকা আসছে, ক্যাশ ডেবিট হয়েছে 5 লাখ টাকা, আর কমন স্টক দায় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট হয়েছে 5 লাখ টাকা। যেহেতু কোনো নেই, বিক্রয় মূল্যে এটা হিসাবভুক্ত হয়, এই জন্য এখানে কোনো এক্সেস ভ্যালু বা রিডিউস ভ্যালু কিছুই আসবে না। রিকোয়ার বি, স্টেট ভ্যালু যদি 50 টাকায় হয় তাহলে এখানে বিক্রি করছে 50 টাকা, স্টেট ভ্যালু 50 টাকা, সেই জন্য এখানে 5 লাখই ডেবিট হবে এবং 5 লাখই ক্রেডিট হবে। পার্থক্য শুধু এই জায়গাটাই হবে, স্টেট ভ্যালু হবে। স্টেট ভ্যালু যদি 20 টাকা হয়, বিক্রি করছে 50 টাকা করে, 50 টাকা ডেবিট করলে ক্যাশ হচ্ছে 5 লাখ টাকা ডেবিট, কমন স্টক 20, স্টেট ভ্যালু 20, এই জন্য এটা আসবে হলো 2 লাখ টাকা, আর বাকি টাকাটা অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেট ভ্যালু 3 লাখ টাকা। টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 নো পার ভ্যালু কমন স্টক অফ টাকা 5 লাখ উইথ এ স্টেট ভ্যালু অফ টাকা 20 পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারে 20 টাকা স্টেট ভ্যালু সহ 10,000 শেয়ার বিক্রি করে 5 লাখ টাকায়। ইস্যুইং স্টক ফর সার্ভিস, অনেক সময় কোম্পানি বা কর্পোরেশন নগদ টাকার পরিবর্তে সেবার বিনিময়ে শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে নগদে শেয়ার ইস্যুর মতো জাবেদা হবে, পার্থক্য শুধু ক্যাশের পরিবর্তে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট করতে হবে। নমুনা একটা দেখি। অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট ব্যয় বৃদ্ধির জন্য, কমন স্টক ক্রেডিট দায় বৃদ্ধির জন্য, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ক্রেডিট মূলধনী লাভ হিসেবে গণ্য হয় বলে। প্রবলেম: ইস্যুড 5,000 শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক।
5,000 শেয়ার 5 টাকা পার ভ্যালুতে সমমূল্যে ইস্যু করা হয়। ফর অ্যাটর্নিস সার্ভে টাকা 40,000। এই টাকাটা 40,000 টাকা দেওয়া হয় অ্যাটর্নির সেবার ব্যয়ের জন্য। নগদ অর্থ আসছে ক্যাশ ডেবিট 40,000 টাকা। আমরা জানি কমন স্টক সবসময় পার ভ্যালুতে হবে। পার ভ্যালু 5,000 আর গুণ 5, 5 5 25,000 ক্রেডিট হয়েছে। আর বাকি পার্থক্য যেটা 40,000 থেকে 15,000 টাকা, এটা হয়েছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, মূলধনী লাভ হিসেবে এটা গণ্য হলো বা শেয়ার প্রিমিয়াম হিসেবে গণ্য হলো। ইস্যুইং স্টক ফর নন ক্যাশ অ্যাসেট। কোম্পানি অনেক সময় নগদ টাকার পরিবর্তে অনগদ সম্পত্তির বিনিময়ে শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে নগদে শেয়ার ইস্যুর মতো জাবেদা হবে। পার্থক্য শুধু ক্যাশের পরিবর্তে অনগদ সম্পদ ডেবিট করতে হবে। নমুনা পার্টিকুলার্স নন ক্যাশ অ্যাসেট, অর্থাৎ যে এইভাবে যখন যে সম্পত্তির নাম হবে সেই সম্পত্তিটা আসবে যেটা নগদে লেনদেন করা হচ্ছে না। কমন স্টক ক্রেডিট হবে পার ভ্যালুতে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, পার ভ্যালু যে অতিরিক্ত এক্সেস হবে সেটা ক্রেডিট হবে এই নামে। প্রবলেম ইস্যুড 5,000 শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক ফর ল্যান্ড। ল্যান্ডের জন্য অর্থাৎ ভূমির জন্য 5,000 শেয়ার 5 টাকা মূল্যে কমন শেয়ার ইস্যু করা হলো। দি ফেয়ার ভ্যালু অফ দ্য ল্যান্ড টাকা 35,000। জমিটির বাজার মূল্য বা ন্যায্য মূল্য 35,000 টাকা। এখানে সম্পদ আসছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ল্যান্ড ডেবিট, আর কমন স্টক দায় বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ক্রেডিট। এটাও আমরা জানি যে কমন স্টক শেয়ার পার ভ্যালু শেয়ার দ্বারা হবে 5 5 25। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এ দুটোর পার্থক্য আসে 10,000, সেটা প্রিমিয়াম হিসেবে। প্রবলেম এ কোম্পানি ইস্যু 5,000 shares of টাকা 10 পার ভ্যালু স্টক টাকা 1,30,000। এ কোম্পানি 5,000 শেয়ার ইস্যু করে 10 টাকা মূল্যে 1,30,000 টাকা। এ কোম্পানি অলসো ইনকার্ড টাকা 7,500 of cost associated with issuing its stock। এর স্টক ইস্যু করার জন্য, শেয়ার ইস্যু করার জন্য, বিক্রয় করার জন্য আরও কোম্পানি 7,500 টাকা ব্যয় করে। প্রিপেয়ার এ কোম্পানিজ জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স অফ দ্য কোম্পানিজ স্টক। কোম্পানির শেয়ার ইস্যু করার জন্য যে জাবেদা দিতে হবে সেটা তৈরি করে দেখাতে হবে। ক্যাশ নগদ অর্থ আসছে 1,30,000, কিন্তু 1,30,000 আমরা ডেবিট না করে এখানে ইস্যুইং কস্ট 7,500 বাদ দিয়ে ডেবিট করা হয়েছে নিয়ম অনুযায়ী। কমন স্টক পার ভ্যালুতে সবসময় হবে, এটা দায় বৃদ্ধি করছে, এই জন্য ক্রেডিট করা হয়েছে 50,000 টাকা। 1,22,500 থেকে 50,000 টাকা বাদ দিলে 72,500 টাকা হয়। Additional paid in capital in excess of par dash common stock, মূলধনী লাভ হিসেবে এটা ক্রেডিট করা হলো। To record issuance of 5,000 share of টাকা 10 par value common stock টাকা 1,30,000, incurring an issuing cost of টাকা 7,500। 5,000 শেয়ার ইস্যু করা হয় 1,30,000 টাকায়, যার মধ্যে
7,500 টাকা ইস্যুইং কস্ট বাদ দেওয়া হয়। পারচেজ অফ ট্রেজারি স্টক, কোম্পানি যখন নিজের ইস্যুকৃত শেয়ার ক্রয় করে তখন তাকে ট্রেজারি স্টক বলে। শেয়ার ক্রয় করার ফলে নগদ অর্থ চলে যায়, হ্রাস পায়, এজন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। আর শেয়ার চলে আসছে প্রতিষ্ঠানে, এজন্য শেয়ারকে ডেবিট করা হয়েছে। এই শেয়ারের নাম দেওয়া হয়েছে ট্রেজারি স্টক। রেকর্ড শেয়ার্স রিপারচেজ। ডিসপোজাল অফ ট্রেজারি স্টক, কোম্পানি যখন ট্রেজারি স্টক পুনরায় ইস্যু করে তখন তাকে বিক্রয় বলে। বিক্রয়ের জন্য ক্যাশ বৃদ্ধি পায়, ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক চলে যায়, এজন্য ট্রেজারি স্টক ক্রেডিট। কোম্পানি যখন ট্রেজারি স্টক পুনরায় ইস্যু না করে তুলে নেয় তখন তাকে রিটার্নিং বলে। এক সময় পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট হবে আর ট্রেজারি স্টক ক্রেডিট হবে। থ্যাঙ্কস ফর অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো করো, এই দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ। কস্ট অফ ইস্যুইং স্টক, শেয়ার ইস্যু করার জন্য যে ব্যয় হয়। কোম্পানি বা কর্পোরেশন যখন শেয়ার ইস্যু করে তখন কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু খরচ হয়, যেমন 1. অবলেখকের খরচ, আন্ডাররাইটার কস্ট। 2. হিসাব এবং আইনি খরচ, অ্যাকাউন্টিং অ্যান্ড লিগ্যাল ফিস। 3. ছাপা এবং মনিহারি খরচ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কস্ট। 4. কর, ট্যাক্স। এই খরচগুলোর সাথে কোম্পানির পরিচালনার কোনো সম্পর্ক নেই, এজন্য এই ব্যয়কে অর্থায়ন ব্যয় বলে। এ কারণে এই খরচকে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার এ ডেবিট করতে হয়, অথবা শেয়ার বিক্রয়ে লব্ধ অর্থ থেকে বাদ দিয়ে দেখাতে হয়। এখানে আমরা শেয়ার বিক্রয় লব্ধ অর্থ থেকে বাদ দিয়ে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছি। সেলস ভ্যালু মাইনাস ইস্যুইং কস্ট, ক্যাশ আসে, বৃদ্ধি পায়, এজন্য এটা ডেবিট। কমন স্টক ক্রেডিট, additional paid in capital in excess of par credit.